সংসার। এবার মূলে সুত হব, তাঁতির ঘরে জন্ম লব। উত্তম কুমার আমার বাড়িতে সে বাথরুমে লুকিয়েছিল। হ্যাঁ, তুলব তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে। এরকম করলে হতো। তাহলে ওইরকম হবে না, হওয়া উচিত এইরকম। ও আচ্ছা, ট্যাক্সি ভাড়া অফার করা হয়েছিল তোমার, তারপরে অডিশনে গিয়েছিলে। বলি ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঠা বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। এত ভালো দুজন অভিনেত্রী, এত বড় মাপের, সেভাবে হিন্দি ছবিতে কোনোদিন কাউকে পেলাম না কেন? অপূর্ব। শোভান্তরী রে বাবা, শোভান্তরী। অসাধারণ। এই দাদা বলছি, এবার একটা নিউ ইয়ারের গান চালাই না প্লিজ। গর্দভ, বাপরে, নববর্ষকে নিউ ইয়ার বলতে তো লজ্জা করে না? করে। এই না হলে আমার ভাই। রবি ঠাকুর, আমায় ক্ষমা করো, আমার এই মাথা মোটা ছোট ছেলেটার সঙ্গে একটু রগর করার লোভ আমি সামলাতে পারছি না। কি এটা বন্ধ কর, এটা বন্ধ কর। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতির উপর এরকম ঔপনিবেশিক লুম্পেন আক্রমণ আমি কিছুতেই সহ্য করব না। দরকার হলে আমি আমার কবিতার কলমে আবার নতুন করে মুক্তিযুদ্ধ শুরু করে দেব। এবার তুই আমাকে একটু ধর। না, তোরা কেউ আমাকে আটকে রাখতে পারবি না। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। বন্ধ কর ওটা, বন্ধ কর। আমি কিছু করিনি না, আমি গান চালিয়েছি না, পাল্টেছি মায়ের দিব্যি দিয়ে বলছি। আরে সব ভুতুরে ব্যাপার হচ্ছে। যাব বাবা, যাব বাবা, যাব বাবা না, যাব বাবা না, বাবা রে বাবা। এই গানের উপরে একজনের কার সাথে চলতেছে আমি ঠিক ধরে ফেলেছি। যাই বাবু যাই। এই যে মাসিমার চুনের জল, বৌদির কলার রস, বাকি সবার ওই ডায়েট টি, মানে চিনি নেই, চিনি বাড়ন্ত। ভেরি গুড, ভেরি গুড। ওকে। এই যে সংসারে যে চিনি বাড়ন্ত, সেটা প্রথম এপিসোড থেকে লোকে জানে। তোকে আর চেঁচিয়ে বিজ্ঞাপন করতে হবে না। ঠিক আছে, ঠিক আছে। এখন যে যারটা নিয়ে নিন তো। বলছি ধনা, আমারটা বেশ কড়া করে বানিয়েছিস তো রে। এই রে সর্বনাশ, সেটা তো করা হয়নি, মানে বিশাল ভুল হয়ে গেছে। হবেই তো, মোনালিসার সামনে তপু দা ভিঞ্চি চা করা হয়নি, এটা বিশাল না ঐতিহাসিক ভুল। না না, ঠিক আছে, ওই সবার মাঝে থাকলে এইটুকু একটু স্বার্থত্যাগ করতে হয় মাঝে মাঝে। ঠিক ঠিক। কি ভালো, কি ভালো, শুনতে প্রাণ জুইরা গেল। মনে আমাদের খুব ভালো ভাইয়া, খুব ভালো ভাইয়া। মাঝে মধ্যে একটু আঁকাবুকা হয়ে যায় তো ঠিক আছে, আমাদের সংসারে যখন আসবো তখন ওই ল্যাব দশকের তুলার মতো ধুইন্না ঠিক করে দেবো। মোনালিসা লজ্জা পেয়ে প্রণাম করলো, মানে আমি তো অবাক। আমিও। আচ্ছা শর্মিলি, মানে তুমি কি জানতে যে মোনালিসার ভেতরেও লজ্জা শরম আছে? হাই দাদা, শাট আপ। ওর মতো এরকম গুণী, ওর মতো এরকম রুচিশীল, ওর মতো এরকম সাংস্কৃতিক, ওর মতো ব্যাস, ওর মতো এরকম পয়লা বৈশাখীও নারী খুব কম আছে। আবারে এই তপু, হোয়াটস পয়লা? বাবারে, পয়লা নয়, পয়লা বৈশাখীও। হোয়াট পয়লা বৈশাখীও? সেটা তুমি বুঝবে না, সেটা বুঝতে গেলে আগে পয়লা বৈশাখের ইংরেজি মানেটা জানতে হবে।
এক্সক্লুসিভ মি, আমি জানি। তুমি জানো? ইয়েস ইয়েস। কি বলো দেখি? পয়লা বৈশাখের ইংরেজি হলো 1st জানুয়ারি। আরে বাপ রে বাপ! দাদা বলি, তুই নিজেকে সামলে একটু একবার ধর না, 1 মিনিট ধর। ঠিক বলেছি না? বৌদি এদিকে এসো। এই কি করছিস? বেবি, আমায় আশীর্বাদ কর। হোয়াট আশীর্বাদ? সারা জীবন আমি ব্যাচেলারই থাকবো, বালাই 60 ওয়াই দীপু। যাতে তোমার মতো বউ আমার কপালে না জোটে। বেবি বেবি, দীপু আমাকে ইনস্টল করলো। ইয়েস বেবি। প্রথমে প্রণাম করলো, তারপর আশীর্বাদ চাইলো, তার মানে ইনস্টলমেন্টে ইনসাল্ট করলো। আমার কাপ, এটা তুই খাস না আরে বাবা। আরে দাঁড়া না, ভাইয়ে ভাই এরকম ভাইচারা হয়েই থাকে। কেন রাগ করছিস? এই এক চুমুকের বেশি খাবি না। একটু তিতো হয়ে গেছে না? একটু তাহলে এ তো করলার রস। এ বাবা মিস্টেক। আমার করলার জুসটা না তপু ঠাকুরপো ভুল করে ড্রিঙ্ক করে নিয়েছে। বাড়িতে চিনি নেই। যাই না, বলছি ভেলিগুড় চিটেগুড় দিয়ে ম্যানেজ করে দেবো। ভাই চুপ কর। পয়লা বৈশাখের দিন সকাল সকাল আমাকে করলার রস খেতে হলো, তারপর তুই আমার সঙ্গে ইয়ার্কি মারছিস? একটু তো মানলাম, বেশি তো মানেনি। মেজদা কি হলো কি? ভেরি গুড ভেরি গুড। হাতিয়ার ফেক দো, বরনা। এই ঘর শত্রু বিভীষণ, এটা ধর। না না না, কি হইতাছে কি? বছরকার দিনে প্রথম দিনে কি হইতাছে? কোথায় শীতল মাছের মুইঠা, ক্ষীরের নাড়ু এই নিয়ে কথা কইব, তারা শিয়াল কুকুরের লাগে একটা মারামারি করতে শুরু করতেছে। হ্যাঁ, এটা ভালো বলেছো। চিতল মাছের মুইঠা, ক্ষীরের নাড়ু এসব নিয়ে একটু আলোচনা করলে আজকের দিনটা। চিতল মাছের মুইঠা, হ্যাঁ, গরম ভাতে 2টা 1200 টাকা কেজি। চিতল মাছের গাদা জলে অল্প সেদ্ধ করে কাটা ফেলে দিতে হবে একদম। তারপরে নরম মাছটুকু আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার সেই চিতল মাছের পেস্ট নাজুক হাতের মুঠোয় চাপ দিয়ে দিয়ে গোল গোল কাঁচা গোল্লার মতো পাকিয়ে টাকবাক করে ফুটন্ত গরম তেলে একটু নেড়ে নিতে হবে। তাহলেই চিতল মাছের মুঠা রেডি। নরম। ভালো লাগলো রে, মন প্রাণ জুড়ায় গেল। ভালো। তা আজকে দুপুরে কি খামু আমরা? ভাত আর কয়লা সেদ্ধ। কি কয়লা সেদ্ধ? করলা ছাড়া বাড়িতে আর কিছু নেই তো। না, তাহলে ওই রেসিপিটাই আরেকবার শুনি, শুনে যদি একটু এত এদিকে অগো শুনতাছো? বছরকার প্রথম দিন পোলা পানগুলো একটুখানি শীতল মাছের মুইঠা খাইতে চাই। পোলা পানগুলো আমিও যে চাই না তা নয়, ভালোই লাগবো, কিন্তু ঘরে তো টাকা পয়সা নাই। একটা কিছু বন্দোবস্ত করো না। ডার্লিং, চিন্তা করছো কেন? ধার করো। চার্বাকমণি শাস্ত্রে কি বলছে জানো না? কি? তৃণং কৃত্বা ঘৃতং পিবেত, জাবং জীবেত সুখং জীবেত। ধার করে ঘি খাও। ওই দেখো, অনেক ধার কেটে দেবে। তুমি জানো আমি একবার এক কাবলিওয়ালারে পাকড়েছিলাম ধার লাইনে লেগা। পরের দিনকে অপু গেল টাকা আনতে, গিয়া দেখে সে কাবুলে চইলা গেছে। ও তাই নাকি? তাহলে তো বড় চিন্তার বিষয় হলো না। তাহলে তোমাকে একটু ভাবতে হবে। তুমি একটা ভাই বা কিছু বার করো। পোলা পানগুলোর মুখের দিকে আমি আর তাকাতে পারতেছি না, চইলা গেল। বেবি হোয়াট মাদার অফ ল ডুইং লং টাইম ধরে? ওই ইয়ার করবে,
দুঃখ পেয়েছে, পয়লা দিনে কয়লা খেতে হবে, তাই বাবার ছবির সামনে গিয়ে কান্নাকাটি করছে। কিমা আমা বলি সিগন্যাল পেলে, মানে ওই যে টয়লেট অফ লাইফ ফ্রম স্বর্গ। মস্করা করো, আমার লাগে তোমরা সবাই মস্করা করো। দেখো দেখো প্রচুর কাঁদিনে দেখো। মাদার অফ ল, ডোন্ট মাইন্ড। আপনার এই লাভ তো আমাদের ইনজেকশন। না না, ও বলতে চাইছে ইন্সপিরেশন। পয়লা বৈশাখে পয়লা গেস্ট। পয়লা বৈশাখে না যা না, যা পয়লা বৈশাখের পয়লা গেস্ট। আসেন 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 দা বাবু। আসেন আসেন আসেন। আরে বাবা রে, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। এ কি তুমি আমার মাঝখান দিয়ে দাঁড়িয়ে রইলে কেন? মাছের জায়গায় যাও, রান্না করে যাও। শুরু করে দেবো। হ্যাঁ। চুপ কর, আস্তে কথা বলো। এত বড় শীতল মাছ, এত বড় আনানোর কি দরকার ছিল? ছোট আনলে ওই তো। না না, ছোট আনলে ওই মুঠটা হতো না। দেখো কি বড় মন, দেখো কি বড়। এই ওইগুলো, এই এক মিনিট। আচ্ছা, এত জামা কাপড় কেন? এইগুলো কি জামা কাপড়? আরে আজকে তো জামা কাপড়। পয়লা বৈশাখ, সেই পয়লা বৈশাখের জন্য নতুন জামা কাপড়। অবশ্যই দেখো সকলে ঠিকঠাক মতন হয় কি না। হ্যাঁ, আমরা হইয়ে নেবো। কিন্তু তোমরা তো আজকালকার ছেলে মেয়েরা, সেই জন্য একটু ভয় লাগে আমাদের পছন্দ হবে কিনা। চিন্তা করিস না, হয়ে যাবে। আপনারা আমাদের জন্য সব কিছু কিনে আনলেন দোকান থেকে? না, এক বৃদ্ধ ভদ্রলোক রাস্তায় আমাদের দিলেন যে আপনারা তো অপুর বাড়িতে যাচ্ছেন, এগুলো দিয়ে দেবেন। হ্যাঁ, বৃদ্ধ ভদ্রলোক। হ্যাঁ, হ্যাঁ, ওইদিকে তাকাচ্ছ কেন বাবা? না, ওইদিকে আসলে আমার বাবা তো কত হয়েছেন তো, একটু দুবেলা তাকিয়ে। তোমার বাবার ছবি? হ্যাঁ, জি। একটু ধরো তো, আমি উঠি দেখি ভালো করে। ওই যে ঘুরে দেখো। আরে এই ভদ্রলোককে তো দিলেন জিনিসগুলো। জিনিসগুলো এই ভদ্রলোক দিলেন? উনি তো মারা গেছেন তো। আমি তো তাই জানতাম। ও মা, কি করে কি ওরা এই ভূত হয়ে দিল নাকি গো? দিয়েছে মাছ। এই জামা কাপড় তো দিল, জামা কাপড় দিল, সব দিল। আপনারা বসে পড়ুন। বলছি আসলে আপনারা তো জানেন, মানে ভূতের তো ভবিষ্যৎ থাকে, সেরকম ভাবে চলে এসেছেন হয়তো। মা বড্ড বাড়াবাড়ি করছে কিন্তু বাবা। থ্যাংক ইউ। তো কি হয়, আমাদের এখানে যারা ভাড়া নিতে আসেন তারা অডিশন দেন, কিন্তু ওনাদের যখন পেয়েছি, দুজন ইনস্টিটিউশন তো, আমরা অডিশন দেব, আমরা করে দেখাবো আমরা কি কি করতে পারি। অনেক দিনের ইচ্ছে ছিল উত্তম কুমার হব, অনেক দিনের ইচ্ছে। এ কি বলে আজ আমি গো? করে দেখাবো। উত্তম কুমার হবে? না মানে ইচ্ছে ছিল, মানে আমার বাবারও ছিল আমারও ছিল। কি করবে? আমি একটা পজিশন নিয়ে, আগে একটা পজিশনের ব্যাপার আছে, এই গানটা ওনার গান, কাজেই আমি একটা পোজ নিচ্ছি। হ্যাঁ, একটু ভালো লাগছে মা। অপূর্ব শোনা। অল দ্য বলে বেস্ট, না। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ বেবি। অল দ্য বেস্ট। এবার মনে সুতো হব গো, এবার মনে সুতো হব, তাঁতির ঘরে জন্ম লব, পাছা পেড়ে শাড়ি হয়ে দুলবো তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে, এবার বলে মাটি হব, কুমোর বাড়ি জন্ম লব, কলসি হয়ে ছলাক দুলবো তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে। সাধু সাধু। কেমন লাগলো? খুব খারাপ হয়নি নিশ্চয়ই? না, ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। এবার যা করবি কর, যা। এক মিনিট।
আমি যেটা করতে চলেছি সেটা আমাদের ভাষায় বলে লিরিক্যাল অ্যাক্টিং। লিরিক্যাল ডান্সিং অ্যাক্টিং। মাধবী ম্যাডাম। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে দেখি। সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঁঠা বলি, ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঁঠা বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। একটু বাদরামা হয়ে গেল, নিজে গুণে ক্ষমা করে নেবেন। না না, বাদরামো কেমন? কি? তুই চুপ কর, তোর কথা কেউ জানতে চেয়েছে। কেমন লাগলো? এত বছর পরেও যাকে মনে রেখে দিয়েছেন তার জন্য ধন্যবাদ। তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। তপুটা কোথায় গেল? তপু এখানে লুকি লুকি কিছু একটা করতে চাইছে। আপনারা দুজন এসেছেন বলে আমি একটা কবিতা লিখেছি, আমি সেটা শোনাতে চাই। শোনা। এর একটা লাইন সাবিত্রীদিকে উৎসর্গ করে, অন্য লাইনটি মাধবীদিকে উৎসর্গ করে। আমি বলি, বল প্লিজ। ছুটেছি অনেক এদিক ওদিক, মৌচাকে মেরে ঢিল, মনের মাঝে সুবর্ণ রেখা, দরজায় দিয়ে খিল। নিশিপদ্ম তুলতে নেমেছি, বুকের উপরে জল, ধরা পড়ে নিয়ে ছদ্মবেশী, কি বলবি বল। ছন্দ খুঁজেছি চারিদিক ঘুরে, গলি থেকে রাজপথ, বাঞ্ছারামের বাগানে বুঝেছি মনোজ বিজয় রথ। শেষ অঙ্ক মেলাবো বলে রাত ভোর ভালোবাসছি, বিন্দুর ছেলে শুনতে পাচ্ছ, থানা থেকে আমি আসছি। প্রাক্তন তুমি কোনোদিনই নয় ওগো ধন্যী মেয়ে, উৎসবে আজ চারুলতা দেখি স্মৃতির সরণী বে। কবি তপু নিজে ভাবে, নিজে লেখে, নিজেই করে আবৃত্তি, বাড়িতে অতিথি স্বর্ণযুগের মাধবী ও সাবিত্রী। আজ যারা আসেন আমাদের সঙ্গে তাদেরকে আলাদা করে আর পরিচয় করাচ্ছি না, দরকারও নেই, কিন্তু আমাদের অবস্থা খুব টাইট, মানে আমি খুব ভালো করে কথা বলতে পারছি না, বুঝতে পারছেন, মানে তাই আমি দায়িত্ব দেবো। বাঁদরটা কোথায়, এসে গেছিস? আজকে আমি বাদরামি করলে আমায় কিন্তু বারণ করিস। হ্যাঁ প্লিজ। হ্যাঁ তুই একটা কাজ কর, তুই বসে পড় এখানে, তুই এখানেই বসবো, এখানেই বস। হ্যাঁ সাবিত্রীদি, আপনার মানে এই হচ্ছে টিম পার্টনার আর কি, আপনাকে একটু এখানে আসতে হবে। এই আমি ধরছি, আমি না ধরছি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। মাধবীদি, আপনাকে ওই জায়গাটায় বসতে হবে। এই টিম পার্টনার হচ্ছে এই আমার মেজদা। ঠিক আছে। খেলাটা খুবই সহজ, আমি বুঝিয়ে দিচ্ছি। একটি করে প্ল্যাকার্ড, মানে এই কার্ড আপনার মাথার পেছনে আমি ধরব। আমার? হ্যাঁ, সেটার মধ্যে একটি করে সিনেমার নাম লেখা আছে। এইবার সেইটা আপনি তো দেখতে পাচ্ছেন না, আপনাকে বোঝাবেন আপনার এই যে টিম পার্টনার, ঠিক আছে? সে গিয়ে ওইদিকে কোনো কথা বলতে পারবে না, সে শুধু অঙ্গভঙ্গি করে বোঝানোর চেষ্টা করবে যে কোন সিনেমা লেখা আছে। এইটা হচ্ছে খেলা। ওকে, প্রথমে আমরা শুরু করব সাবিত্রী দিয়ে, আপনাকে দিয়ে। আমি ওদিকে চলে যাব, প্লিজ। Your time starts now.
দাদা কিছু একটা অভিনয় করে দেখাতে চাইছে। ধরলে মেয়ে জানা বিহারা পাখি জানা অন্য কোথা জানা কেউ করেনি মানা অন্য কোথা জানা জানা বিহারা পাখি এইবার পরের জন্য অন্য কোথা জানা কেউ করেনি মানা অন্য কোথা জানা। Your time starts now. কটা শব্দ আছে বল? 3টে শব্দ। সিনেমার নামটা হচ্ছে 3টে শব্দ আর কি। আচ্ছা, সিনেমায় কে আছে না আছে একটু বোঝা। ও আচ্ছা, মানে আপনার সিনেমা ম্যাডাম। এই একটা টুপি পরলো একজন, স্যালুট করলো। ছদ্মবেশী? না না, ছদ্মবেশী না। তাহলে থানা থেকে আসছি। চলো, রেডি? খাবার। এটা কি হিং? হিং হিং দিলি না? নিশিবদ্ধ কি? শুনতে যাব না, না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। Your time starts now. এটা অগ্নিশ্বর বোধহয়। না, এটা কি সৌমিত্র চ্যাটার্জি? ছবির নাম বলতে হবে। ও, তাহলে চারুলতা বলে। চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। এই চশমার ব্যাপারটা একটু এক্সপ্লেন কর। এইটা হচ্ছে চশমাটা সেই হাতে ধরা দূরবীনটা, যেটা দিয়ে উনি জানলা দিয়ে দেখতেন ঠাকুরপোকে। ওটা চশমা দিয়ে হয় না। কিন্তু মানে ওটা চশমা দিয়ে যেহেতু হয় আমার না কাছে দাদা। ওটা নেই, তাই জন্য আমি এটা দিয়ে ওই শেপটা আনার একটা চেষ্টা করেছি। তাহলে ওইরকম হবে না, হওয়া উচিত। এই দেখে শিখে নে, শিখে নে। হওয়া উচিত এইরকম। ও আচ্ছা। আচ্ছা, এই প্রসঙ্গে তুই একদিন আমাকে একটা কথা বলছিলি, হ্যাঁ। সেটা কি এখন বলবি? কোন কথা? যে কোনো এক বিদেশের, হ্যাঁ, এটা হচ্ছে ফ্রান্সে বিখ্যাত কান ফিল্ম ফেস্টিভ্যাল হয়। সেখানে 10-11 বছর আগেও সেই গ্যালারিতে এই বিখ্যাত ছবিটির পোস্টার লাগানো আছে, এবং সারা পৃথিবী থেকে যত অভিনেতা, অভিনেত্রী, পরিচালক এবং ডেলিগেটসরা এসছেন, তাদের প্রত্যেকেরই একটাই প্রশ্ন ছিল, এই ছবিতে আমরা যাকে দেখতে পাচ্ছি, যে অভিনেত্রীকে, তিনি কে এবং এটি কোন ছবির? তখন যারা ওখানে ছিলেন পুরনো দিনের মানুষ, তারা বলে দেন যে এটি সত্যজিৎ রায়ের নির্মিত ছবি চারুলতা, এবং এই অভিনেত্রীর নাম মাধবী মুখোপাধ্যায়। দেখেছি শারদ প্রাতে তোমায়, দেখেছি মাধবী রাতে তোমায়, দেখেছি শারদ প্রাতে তোমায়, দেখেছি মাধবী। আমি কি একটা গিয়ে প্রণাম করবো তোকে? না, আমার আগে করা হয়ে গেছে তো, তারপর করলে খারাপ লাগবে। ওকে, আর যাই দাদা, চলে যাই। আচ্ছা, দেখেছি। দাদা, your time starts now. এইটা ভালো দেখিয়েছে। সিনেমার নাম? ঢিল মারলো। হ্যাঁ, কোথায় ঢিল মারলো? মৌচাক। তাঁতির ঘরে জন্ম লব, পাছা পেড়ে শাড়ি হয়ে দুলবো তোমার কোমর। Your time starts now. কটা শব্দ? দুটো। দুটো শব্দের? এটা কি বাচ্চাকে আদর করা? বাচ্চা বাচ্চা বাচ্চা, ঠিক ঠিক, বাচ্চাটা ঠিক। আচ্ছা, তাহলে কি বিন্দুর ছেলেটা?
নার্ভাস হয়ে কত গেছে, কিছু শেখার নার্ভাস বাকি। হয়ে গেছে। দাদা এটা কিন্তু লাস্ট, এখনো পর্যন্ত প্রত্যেকটা পেরেছিস। একটাই শব্দ। ট্রেন তো ওটা। ট্রেন, ট্রেন, হ্যাঁ ট্রেন। ও প্রাক্তন। ইয়েস, আরে একটা ক্লুতে কাফি। কি ব্রিলিয়ান্ট। ঘরে বাষ্পে ভাসো আর জীবনে ঝড় তোমার কথার শব্দ গাড়ি চালাচ্ছে, তাহলে কি ছদ্মবেশী? হ্যাঁ, ছদ্মবেশী। অসাধারণ, আমাদের প্রথম খেলাটা কমপ্লিট হয়ে গেছে, সবাই সব পেরেছে, লেজেন্ডারি খেলা হয়েছে আর কি। এবার আমরা মুভ করবো আমাদের পরের খেলায়। ওকে, পরের খেলাটা খুবই ইজি আর কি। আচ্ছা, এটা হচ্ছে পাজেল গেম। আচ্ছা, এই একটা ছবি দেখিয়ে দেওয়া হবে, সেই ছবিটা দেখে কয়েকটা সেই ছবির টুকরো করা পোর্শনস আছে, সেইগুলোকে ওই বোর্ডটায়, এই রেসপেক্টিভ বোর্ডে গিয়ে চিপকাতে দিয়ে হবে, ওই ছবিটাকে কমপ্লিট বানাতে হবে। আচ্ছা, খেলা শুরু করে দিই আমরা। হ্যাঁ, ঠিক আছে, আমি নিয়ে আসি। যেহেতু আগেরটা সাবিত্রী দি প্রথম খেলেছেন, সেই জন্য প্রথমে শুরু করবেন আপনি, মাধবী ম্যাডাম। এই তো পার্টনার। সৌমিত্র চ্যাটার্জি, ইওর টাইম স্টার্টস নাও। এটা পাঞ্জাবি। পাঞ্জাবিটা কোন জায়গাটাতে? নিচের দিকে। হ্যাঁ, এরপরে যদি আমরা চুলে যাওয়ার চেষ্টা করি। মুখটা তাহলে কমপ্লিট হয়ে গেল। মেজদা তাড়াতাড়ি করতে হবে কিন্তু ব্যাপারটা। হ্যাঁ, এইটা বোধহয় এই কানের, এইটা থুতনি না? আমার মনে হয় এইটা এইখানে হবে। এইটা হচ্ছে পারফেক্ট। হ্যাঁ, আমরা কমপ্লিট করে ফেলেছি। না, এখানে কে দেবে এটা? ওকে, ঠিক আছে, চুলটা একটু এদিক ওদিক হয়ে গেছে, ওর আছড়ে নেবে পড়ে। তাই হোক, খেলা শেষ। ওকে, আপনারা প্লিজ গিয়ে বসে পড়ুন। ওকে, এইবার দাদা তোর পালা। নিশ্চয় উত্তম কুমারের ছবি দেবে। আগে উত্তম কুমারের চুলটা ঠিক করতে হবে, জানিস? উত্তম কুমারকে সেট করা কি সোজা কথা? ইওর টাইম স্টার্টস নাও। এটা চোখ তো দিয়েছি, চুলটা আবার দে। বাহ বাহ দাদা, ভালো এগোচ্ছিস, ভালো এগোচ্ছিস কিন্তু। এইটা হচ্ছে চুলের মাথাটাই যাবে। এইটা আমার মনে হচ্ছে, দেখো এইখানটা হয়তো যাবে। এই তো, এইটা হচ্ছে এদিকের কানটা। ব্রিলিয়ান্ট, ফেস কমপ্লিট, শুধু চুলটুকু বাকি আছে। একটা হচ্ছে এই কর্নার, যেটা আমার মনে হচ্ছে ওইটা। ব্যাস, লাস্ট পোর্শনটা দাদা তাতি লাগিয়ে দে, সময়টা শেষ হবে। কেমন লাগছে? ভালো লাগছে না। ভালো লাগছে না, মন খারাপ হয়ে যাচ্ছে। মন খারাপ হয়ে গেল না? কেমন লাগলো খেলে? খুব ভালো। তাহলে এবার আমরা গিফট দেব। না, কিন্তু মন খারাপ কেন হয়েছে? ব্যাস, এত বড় একটা লোককে দেখে মন খারাপ হবে না? সে আজকে নেই আমাদের মধ্যে, সেই জন্য। কে বলেছে নেই? চোখ বন্ধ করলেই আছে। সে তো চোখ বন্ধ করে পূর্বপুরুষে সবাই আছে। এই রে,
আমি বরঞ্চ দুজনের জন্য সামান্য দুটি উপহার আছে, আমি আনছি। ওনাদের জন্য থাকছে ফিয়ামার তরফ থেকে এই দুটো গিফট হ্যাম্পার। ফিয়ামা দিল কো দে লিফট, স্কিন কো দে বাউন্স। আজ আমার সামনে স্বর্ণযুগ। এই স্বর্ণযুগের দুজন অত্যন্ত প্রতিভাময়ী অভিনেত্রী, নায়িকা, যা খুশি বলি না কেন, তারা আমার সঙ্গে জবাব চাই জবাব দাও রাউন্ডটা খেলবেন। দেখা যাক এই রাউন্ডে কতটা কনসিস্টেন্টলি, কনফিডেন্টলি এবং সাকসেসফুলি ওনারা দুজন উত্তর দেন। সাবু আন্টি, তোমার জন্ম কুমিল্লায়, ছেলেবেলা কেটেছে ঢাকায়, সেখান থেকে কলকাতায় আসাটা কিভাবে? আমার কিন্তু পার্টিশনের জন্য আমি এখানে আসিনি। আমাদের পাশের বাড়িতে একটি ছেলের টাইফয়েডের চোখ নষ্ট হয়ে গেছিল, তাকে দেখাবার জন্য কলকাতায় আনা হচ্ছিল। আমি বায়না ধরলাম, আমার বাবা মা, আমার 14 পুরুষের মধ্যে কেউ কলকাতা দেখেনি। কাজেই আমার খুব ইচ্ছে ছিল আমি ট্রাম গাড়ি দেখবো, বাস দেখবো, ট্রামে উঠবো। যাই হোক, আমি তখন খুব ছোট, আমি বায়না ধরলাম। আর আমার একবার টাইফয়েড হয়েছিল, আমি অনেক পয়সা পেয়েছিলাম ওষুধ খাওয়ার জন্য। আমার দিদিরা সব পয়সা দিত, এ করতো, এতগুলো পয়সা সবাইকে এক মুঠো করে দিয়ে বললাম, বাবাকে তোরা বলবি যে হ্যাঁ যাক সব ঘুষ দিয়ে কলকাতায় এসছো। যাই হোক, ভদ্রলোকেরা বললেন পাশের বাড়ি যে ঠিক আছে, ও যখন এত করে যেতে চাইছে ওকে যেতে দিন, আমরা তো 7 দিনের মধ্যেই চলে আসবো। আমি কলকাতায় যে গেলাম আর আমি ফিরে আসিনি। আমার বাবার পরে চিঠি দিলেন যে ওকে তোমাদের ওখানে, আমার দিদির বাড়ি ছিল, ওখানে রেখে দিও। 1 বছর বাদে আমাকে স্কুলে ভর্তি করালো। তখন আমি ক্লাস 3-তে ভর্তি হলাম ভিক্টোরিয়া স্কুলে। আচ্ছা, সেই সময় পরিস্থিতি কতটা কঠিন ছিল? কলকাতার পরিস্থিতি সাংঘাতিক, মানে যারা আমাকে নিয়ে এসেছিল ট্রামে উঠতে দেয়নি। ট্রামে উঠতে মানে ট্রামে উঠলেই ওই যে দেখছো সব আলাদা টিকিট আমাদের নামিয়ে দেবে। আমাকে কারবানার ট্যাঙ্ক লেনে আমার দিদির শ্বশুর বাড়ি ছিল, সেখান থেকে বলনগর হাঁটিয়ে নিয়ে গেল, অনেকখানি। তো যাই হোক, উনি বাড়ি নিয়ে গেলেন। সেখান থেকে আমরা জয়নগর 1 বছর ছিলাম, ওখানে ট্রান্সফার হয়েছিল। সেইভাবে শুরু। মাধু আন্টি, ছোটবেলায় তুমি চৌবাচ্চায় কি এমন করতে যে বাড়িতে বকা খেতে হতো? যে বাড়িটা ছিল সেটা হচ্ছে গিয়ে ওই চণ্ডী মণ্ডপ থাকে না, সেই চণ্ডী মণ্ডপটা ভাগ করে একটা হচ্ছে গিয়ে শোবার ঘর, আর একটা হচ্ছে গিয়ে স্টোর রুম মতন, আর একটা ছোট্ট জায়গা, সেটা রান্না। আর তারপরে হচ্ছে একটা চৌবাচ্চা ছিল, তাতে জল হতো। তা সেই জল হলে পরে যখন মা শুধু দুপুরবেলা, তখন এই চৌবাচ্চার মধ্যে নেমে পড়তাম। আর মা যেই জানতে পারতো, হ্যাঁ খুবই মজা লাগতো। তখন মা যেই শুনতো, ওই চৌবাচ্চার জল সব ফেলে দিয়ে ওটাকে আবার পরিষ্কার করে জল ভরতো। বাবা, সব খুব শান্ত ছিল। তাও কিছু তোমার সংসার চালানোর জন্য কি কি করতে হয়েছিল সে সময়? বাবার তো টাকা পাঠাতে পারতেন না। আমাদের 2 বোনই আমরা তখন ওই দিদির শ্বশুর বাড়িতে। স্কুলে যাতায়াত না হয় দিদি যাইব একটুখানি ট্রাম ভাড়া টাড়া দিত, কিন্তু বাকিটা তো আমাদেরই কিছু করতে হতো। তো আমার দিদি ওই সেকেন্ড হ্যান্ড জুতো, সেকেন্ড হ্যান্ড জামা খুঁজে খুঁজে আনতো,
কোনো রকমে তাও বেশি থাকা গেল না। আমাদের ভবানীপুরে একটা স্কুল রোতে একটা ঘর ভাড়া নেওয়া হলো, মানে ছোট্ট ঘর। এবং পরবর্তীকালে আমার বাবা ঠাকুমা মাও ওই ঘরে থেকেছে। বাবা, তখন আমাদের খুবই খারাপ অবস্থা। তখন কে বললো যে এরকম ওই ভিড়ে দাঁড়ালে একটু পয়সা পাওয়া যায় ফিল্মে। তখন নিয়ে গেল, দাঁড়ালাম, কোনো জায়গায় নাচলাম গ্রুপে। তো যাই হোক, এ করে 15 টাকা আমি পেলাম। সাবিত্রী চ্যাটার্জিকে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে শুরু করতে হয়েছে, কাজেই আমরা অনেক ভালো আছি। এই ধরনের কিছু মানুষ আমাদের রাস্তা দেখিয়েছেন, আর যারা আজকে ভিড়ের মধ্যে দাঁড়াচ্ছেন এবং আক্ষেপ করছেন যে আমি কেন বড় চরিত্র পাচ্ছি না, তারা একটু লড়ে যান, দেখবেন একদিন না একদিন পাবেন। সাবিত্রী চ্যাটার্জি হওয়াটা সকলের পক্ষে সম্ভব নয়, শাশ্বত চ্যাটার্জি অন্তত হতে পারবেন। তুমি বাড়িতে কম, গাছে বেশি থাকতে ছেলেবেলায় তো বলছি। ভীষণ দস্যি ছিলাম। আমার বাবার বিরাট বাড়ি ছিল ঢাকায়, আর কত রকম যে গাছ, বাবার ভীষণ গাছের শখ ছিল। পেয়ারা গাছ, আম গাছ, লিচু গাছ, নানান ধরনের। আমি ওই গাছে গেছি। আর আমাদের দেশে ভাষা হচ্ছে আইতাছি, ডাকলে পরে এখানে যেমন বলে যাচ্ছি, একদিন বলেছিলাম যে যাচ্ছি, বলে যাইস না আমি ডাকতেছি তোরে। সব দিদিকে ডাকতো, বলে যাইতেছি, আমি বলতাম সাবিত্রী সাবু কই, তাহলে বুঝতো সাবিত্রী কোন ডালে আছিস, পেয়ারা গাছের ডাল, নাম গাছের ডাল, সে খুঁজে বার করতো। সাবু পাখি উত্তর দিত। সাবু আন্টি, স্টেজের কোনো মজার ঘটনা? শ্যামলী নাটক করেছিলাম, বোবা কালার রোল। আমার তো কোনো ডায়লগ ছিল না, সবচেয়ে ডায়লগ কিন্তু আমি বেশি বলতাম স্টেজে, হ্যাঁ, মানে ফিস করে, মনে। আর আমি আর উত্তমবাবু দুজনেই কি করতাম জানো, আগে অডিয়েন্স প্যাকড একবারে, ওই অডিয়েন্সের যে থাকে পাকে দিয়ে দেখতাম, উইংসের পাশ দিয়ে দেখতাম যে আজকে কে কার দাঁড়িয়ে যদি সামনে বসে, কার হয়তো টেরা, কে কোন জায়গায় বসেছে। একদিন একটা দেখি সেকেন্ড রোয়ে এক ভদ্রলোক, বলতে নেই সে কোন দিকে তাকাচ্ছে বোঝা যাচ্ছে না, মানে এত টেরা। আর আমি কি করলাম, তোমরাকেও জানাইনি, ওই আমার বোনের বিয়ে হচ্ছে আর কি, আর আমি সেখানে বসে আমি বলছি আমাকে একটু সাজিয়ে দে তোরা সিনটা। তাহলে শোন, আমার সঙ্গে যে ছেলেটা বিয়ে হবে না, সে আজকে এসেছে। তুমি এমনি বলে যাচ্ছ? এমনি। সেকেন্ড রো থার্ড ম্যান দেখবি কি সুন্দর দেখতে, একবারে হ্যান্ডসাম, দেখে তোরা একটু বললে আমার ভালো লাগবে আর কি। হ্যাঁ দেখবো, যে যার যত পেরেছে সেজেছে। আর দেখিস কিন্তু যে ঘুরছে যখন, দেখিস ওরা তো গান ধরেছে, সাজো সখী সাজো সাজো, এক্সপ্রেশন চেঞ্জ করে গেল একদম। আমি কে, আর সেই ওনার দিকে সব নজর পড়াতে একবার এরকম করছে, একবার এরকম করছে, ভদ্রলোক সবাই নজর তোর দিকে। ও তখন আর সেট করতে পারছে না লুকটাকে, তখন গান 2 লাইনে হলো না, সিন ওভার। আচ্ছা মাধব আন্টি, দুর্গাপুজোর আগে সকালবেলায় ওই কলাবউ স্নান করাতে নিয়ে যাওয়ার ঢাকের যে আওয়াজটা, সেইটা শুনে তুমি ঘুমোতে যেতে, সারা রাত কি করতে, কেন জেগে থাকতে? থিয়েটার করতাম। বলো। মিনার্ভা থিয়েটার। স্বাধীনতা যখন হলো, তো সেই সময় আমরাও স্বাধীনতা পেলাম, যেটা হচ্ছে প্রভাদেবী আমাকে, আমার মাকে বললেন যে তোমার ছোট মেয়েকে আমি মিনার্ভা থিয়েটারে নিয়ে যাচ্ছি। ছবি বিশ্বাস তখন ডিরেক্টর এবং অভিনেতা। বাবা, ওইখানে গেলাম। সরজুবালা দেবী হচ্ছেন ধাত্রী পান্না, আমি তার ছেলের রোল করতাম। ছেলে? হ্যাঁ, আমি বেশিরভাগই ছোটবেলায় ছেলের রোল করেছি। এটা অসাধারণ। থিয়েটার থেকে যখন সিনেমায় প্রথম পা দিলে, কোনো সমস্যায় পড়তে হয়েছে?
হ্যাঁ, সমস্যা তো বটেই। প্রথম ছবি করি প্রেমেন্দ্র মিত্রের। কি ছবি একটু নামটা বলো। দুই বেয়াই। দুই বেয়াই, হ্যাঁ, কিন্তু যখন মানে হিস্ট্রিতে লেখা হবে সেটা কিন্তু কাকনতলা লাইট রেলওয়ে। কেন না, ওটা আগে রিলিজ করেছিল তাই। আচ্ছা আচ্ছা। তা প্রথম ছবি ওই দুই বেয়াই। দুই বেয়াইতে ছিল যে নায়িকার ছোটবেলা, এবং সেটা করতে গিয়ে যে ছেলেটি আমার সঙ্গে অভিনয় করছে সে পাঠ ভুলে যাচ্ছে। তার আগে তো আমি স্টেজে করতাম, আমি তখন টুক করে প্রম্পট করে দিতাম ওকে। আর যেই প্রম্পট করে দিতাম শর্টটা কেটে দিতেন। তাই আমি বুঝলাম না শর্টটা কেন কাটছে। যাই হোক, তারপর প্রেমেনবাবু ডাকলেন, শোনো মাধবী, মাধবী তো তখন ছিলাম না, আমার নাম ছিল মাধুরী। তো বললো, শোনো মাধু, একটা কথা বলি, স্টেজে তো অনেক দূরে লোক বসে, ওখানে শোনা যায় না, কিন্তু এখানে ওপরে একটা জিনিস রয়েছে, দেখতে পাচ্ছ, ডাইরেক্ট সাউন্ড। হ্যাঁ, মানে বুমটা তো তখন নাম জানি না, হাওদা একটা জিনিস ছিল কি। হ্যাঁ, বলে ওটাকে বুম বলে। ওইখানে তুমি যা বলবে, আস্তেই বলো জোরেই বলো, সেটা কিন্তু রেকর্ডিং হয়ে যাবে, তাহলে তুমি বলো না। ও যদি ভুল বলে আমি কেটে দেব। তাই এই শিখি ওকে বারবার বলে নিই, তারপর হয়ে গেছে। আচ্ছা, মাধুরী থেকে মাধবী হওয়াটা কিভাবে? তখন তো অনেক ছবি করেছি, ওই সব রানী ভবানী টবানী নানান রকমের ছবি করেছি। তারপর যখন তপন সিনহার টনসিল ছবি করলাম, সেটা কিভাবে পাই সেটাও একটু বলতে হবে। তখন ভীষণ রোগা ছিলাম, আমার মতন এত রোগা কেউ ছিল না, এই কারণেই টনসিলের চরিত্রটা পেয়েছিলাম। তো তপনবাবু একবার দেখেই বললেন, হ্যাঁ এই মেয়েটাই আমার চলবে। টনসিল হয়ে যাবার পর তারপর বোধহয় একটু স্বাস্থ্য ভালো হলো। আচ্ছা, টনসিলটা হয়ে যাবার পরে স্বাস্থ্যটা ফিরলো। তারপরে এই মৃণালবাবু ডেকে পাঠালেন। মৃণালবাবুর ছবিতে 22 শ্রাবণ, টনসিলের করার পর 2 বছর পরে বোধহয় 22 শ্রাবণ। 22 শ্রাবণে ওরা বললো যে নামটা একটু চেঞ্জ যদি করি। তা হঠাৎ যদি আমি তোমাকে বলি যে অপু তোমার নামটা যদি চেঞ্জ করি, তুমি কি বলবে বলো তো? আমি কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকবো, আর কি বলবো। তারপর কেন করবো, বা আমার দেয়া নাম। হ্যাঁ, কিন্তু সেটা বলার উপায় ছিল না, এই জন্য টাকার যে বড় দরকার, সেই জন্য চুপ করে থাকলাম। বললাম, কি বলুন, কি নাম? তো বললো, সেরকম কিছু না, ওই মাধুরী থেকে মাধবী করে দিই, তাহলে আমাদের সুবিধে হচ্ছে নবাগতাটা ব্যবহার করতে পারি। আচ্ছা, পুরনো সব ইমেজ মুছে নতুন করে আসা। হ্যাঁ, 22 শ্রাবণে। হ্যাঁ, সেই থেকে মাধবী। কলকাতায় আসার পর ভানু বন্দ্যোপাধ্যায়, ভানু জেঠু, কিভাবে তোমায় সাহায্য করেছিল? আমি তখন ভিক্টোরিয়া স্কুলে পড়ি, আমার খুব রাংটা দেওয়া পান খেতে ভালোবাসতাম। ট্রামের পয়সা বাঁচিয়ে হেঁটে এসে ওই পয়সাটা দিয়ে যখন স্কুল ছুটি হতো, একটা পান খেতে খেতে আবার বাড়ি ফিরতাম রাসবিহারে, একদম মোড়ে। একদম ওখানে অনেক আর্টিস্টরা আড্ডা মারত, তাতে ভানুদাও থাকতো, প্রায় দেখতাম। আর আমি আমার বান্ধবীকে বলতাম, ওই ভানু ব্যানার্জি। আমার তো চিরকালই সিনেমার উপর একটা সাংঘাতিক আকর্ষণ। ন্যাচারালি সিনেমা তো যেতে পারতাম না, পয়সা নেই। বাইরে যে ছবিগুলোটা প্রত্যেক হলে গিয়ে দেখতাম ছবি, এটা এই আর্টিস্ট সে আর্টিস্ট। আর আমার তো মনে মনে ছিল আমি কাননবালা হব। আরে বাবা। তো যাই হোক, সেখানে আমাকে একদিন উনি বললেন, দেখুন আমরা একটা নাটক করছি। তোমার বয়স কত তখন? আমি তখন কত 6-7 পড়ি, ওই 11-12। হ্যাঁ। তো বলছে আমরা একটা মেয়ে দরকার আমাদের, বাঙাল কথা বলতে পারে। তা আমি শুনলাম যে আপনি ঢাকার মেয়ে, তা আপনি কি করবেন ওটা? তা আমি বললাম, দেখুন আমি তো এসব কিছু বলতে পারবো না, আপনি আমার বাবার, ততদিনে আমার বাবা মা ঠাকুমা বাড়ি টাড়ি ছেড়ে চলে এসছে বলে। পরের দিনই দেখলাম ভানুদা ওই স্কুল রয়েছে ভবানীপুরের বাড়িতে গেল, কিন্তু ভানুদার নাম, ভালো নাম যে সাম্যময় বন্দ্যোপাধ্যায়, সেটা আমার বাবা জানেন, আমি তো জানি না। উনি আমাদের খুব আত্মীয়। আচ্ছা। উনি বলেন যে তুমি যদি এসে নিয়ে যাও তাহলে যেতে পারে। আমাকে প্রথম দিন উনি
বলিন সোম বলে চেতলা একজনকার বাড়িতে রিহার্সেলে নিয়ে গেলেন। তো যাওয়ার সময় খালি পা ছিল আমার, তো বললেন যে খালি পায়ে তুমি, আমরা দেখুন আমার একটাই গেট, সেটা স্কুলে লাগে, আমাকে যা তা বলে হেডমিস্ট্রেস, নোংরা হয়ে গেলে ওই জন্য আমাকে ফার্স্ট নিয়ে গিয়ে একটা জুতো কিনে দিলেন। আমি সেই জুতো বহু বছর রেখে দিয়েছিলাম, আর রাখতে পারিনি। সেই জুতো পরে আমাকে একটা কথা বলেছিল যে সাবিত্রী, কলকাতার পথে খালি পায়ে হাঁটা যায় না। এটা অনেক কিছু খুলে দেয়। আজকে সেই ভানুদার এতে তার স্ত্রীকে বললাম যে বৌদি সেই কথাটা আজও বলিনি, এখন রাস্তায় চলতে হয় না, স্টুডিওর ফ্লোরেই কাকড় বেচারো আছে। কানন দেবী সম্পর্কে এই জন্যই বলতে ইচ্ছে করে, দিদির শ্বশুর তো ওসি, টালিগঞ্জ থানার ওসি, সেখানে অনেক আর্টিস্ট দেখেছি। তো একদিন আমি খেলা করছি মাঠে, হঠাৎ দিকে একটা বিরাট গাড়ি, সাদা গাড়ি এসে দাঁড়ালো, সবাই কানন দেবী বলে গেছে। ওনার বাড়িতে কি হয়েছে, উনি আর ওনার স্বামী বসে আছেন, তো স্বামী তো এতে চলে গেলেন ভেতরে, কি লেখালেখা ফিরে এলেন, তো বললে দেখো ওই মেয়েটিকে দেখো। আমি এই রং করে দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছি, কাননবালাকে দেখব। হঠাৎ আমাকে রং ডেকেছে, আমি গাড়ির সামনে গেছি, বলেও কিছু চকলেট দাও। কানন দেবী বলছে স্বামীকে, বলে দেখো চোখটা ঠিক তোমার মতো না। বাস 1 মাস স্কুলে গেলাম না। 1 মাস আর স্কুলেই গেলাম না আমি। আমার বাবার কাছে চিঠি পাঠালো, দিদি উচ্ছন্নে গেছে, সে পড়াশুনো করে রাত দিন কি ভাবছি। মানে আমাকে বলেছে, এই কথাটা যে কতবার বাড়ির লোককে বলে বেড়াচ্ছি ধারণা করতে পারবে না। তারা পাত্তা করে যে মিথ্যে কথা বলতাম তো আমি এত অভাব দেখেছি। সবাই স্কুলের ছাত্রীদের মারোয়ারির বাড়িগুলো দেখি বলতে এটা আমাদের বাড়ি। হ্যাঁ, আমাদের বাড়ি। সে কখনো বিশ্বাস করে জানে সাবিত্রী মিথ্যে কথা বলছে। কিন্তু আমার একটা উঁচু হওয়ার একটা আকাঙ্ক্ষা, যে সেটা ছিল আর কি, অনেক কাণ্ড। এবার উত্তম কুমারকে প্রথম দেখবার যে এক্সাইটমেন্ট, সেইটা কেমন ছিল? বাবা, সে হাত পা কেটে আমার রক্ত পড়ছে। হ্যাঁ, আরে আমি তো রিহার্সেল করছি কালিকা থিয়েটারে, তো সেই সময় আমাদের স্টেজ রিহার্সেল হচ্ছে, সেখানে কে বললো উত্তম কুমার এসছে। আমি তো উত্তম কুমার বলেই একটা ড্রেসের ট্রাঙ্ক ছিল, পরি কি মরি করে এমন দৌড় মেরেছি, আমার এই পা কেটে ট্রাঙ্কের মধ্যে একটা ভাগা ছিল, সে মানে গল গল করে রক্ত পড়ছে। আমি কোথায় উইংসের পাশে এসে তাকে একটু দেখার জন্যে, মানে কি অবস্থা, আমার রক্ত ঝরে পড়ছে, আমার কোনো হুঁশ নেই। তো ওই আমার প্রথম দেখা। উনি লাস্টে এসে দেখা করলেন, বলে ভানুদা আমার ওর সঙ্গে একটা আলাপ করিয়ে দাও। আলাপ করলো, করে বললো আমরা একটা নাটক করি, আমাদের একটা গ্রুপ আছে, আপনি কি করবেন? আবার সে বাবার কাছে। আর তখন আমরা একটা ঘরে থাকি, উত্তম দিয়া যখন এসছে বালিশ ওইদিকে লুকোই, ওইদিকে লুকোই, বসতে দেবো কোথায়? যাই হোক বসালাম, বলে আপনার মেয়েকে বলে দেখো রাস্তাঘাট একদম চেনে না, ওকে তুমি যদি নিয়ে যাও আর পৌঁছে দেবে। ঠিক আছে দেবো, তাহলে কিছু অ্যাডভান্স দিয়ে যাও। সেটা বলছেন কাকে? উত্তম কুমারকে? আমার তখন মনে হলো পৃথিবী তুই দুর্ভাগ্য হয়ে যাও, আমি নিচে চলে এলাম। উত্তম কুমারের কাছে টাকা চেয়েছে বাবা, তখন এত খারাপ লোক হয়ে গেল বাবা আমার কাছে, কি বলবো। তুমি ওর কাছে টাকা চেতে পারলে? বলে কেন, তুই তো অভিনয় করবি। হ্যাঁ, ওনার পকেট থেকে যা ছিল দিয়ে গেলেন বাবা। মানে তারপর আমি বাবার সঙ্গে 2 দিন কথা বলিনি, তুমি টাকা চাইলে কেন? বলে সংসার চলে না, যার জন্য কাজে এসছিস, চাইবো না। সোজা সবটা ব্যাপার। কিন্তু এবার মাধু আন্টি,
তুমি একবার আউটডোরে গিয়ে লুকিয়ে লুকিয়ে কাউকে নয়নতারা ফুল ছুঁড়ে মেরেছিলে। ও সেটা কি? সেটা হচ্ছে ছদ্মবেশীর আউটডোর, এলাহাবাদে গিয়েছিলাম। সেখানে যে হোটেলটায় ছিলাম, আমি আর অনুভাদি একটা ঘরে, আর আমার ঠিক পাশের ঘরেই হচ্ছে গিয়ে উত্তমবাবু এবং সুপ্রিয়া দেবী। তো সেখানে প্রথমে আমরা পান খেতাম, সবাই জানে। জহরদা আসলেন, জহরদা এসে বললো, তোরা এই ঘরে আছিস? হ্যাঁ। পান খাওয়া, জহরদা পান খেলেন। কিন্তু জহরদা সঙ্গে সঙ্গে আবিষ্কার করলেন যে একটা দরজা আছে, তাতে পর্দা দেওয়া। সেই পর্দাটা সরিয়ে দেখলেন একটা বেশ বড় ফুটো আছে, সেটা দিয়ে দেখতে পাওয়া যায় উত্তমবাবু এবং সুপ্রিয়া দেবীর ঘর। খালি ভাবুন ব্যাপারটা। ওইখান থেকে চেঁচাচ্ছে উঠু উঠু, আর আমি আর অনুবাদী সমানে টানছি জহরদাকে, জহরদা এটা খুব কুৎসিত জিনিস। এইসব যাই হোক হলো, কিন্তু তারপরে আমরাও করেছি। ওই উপরে গিয়ে স্কাই উইন্ডো ছিল, ছাদে গিয়ে সব পুরনো বাড়ি, তো পুরনো বাড়ির সব নয়নতারা গাছ ওঠে, সেই ফুলগুলো ছিঁড়েছি। চিড়ে প্রথমে দেখে নিলাম ওরা সব ঠিকঠাক ভাবে আছে কিনা। মানেটা কি? এসব কি হচ্ছে? তখন তো দেখলাম যখন না ঠিকই আছে, তখন ওপর থেকে ফুল ফেললাম, বললাম, সুপ্রিয়া, তোমার প্রতি সেবায় তুষ্ট হয়ে দেবতারা পুষ্পবৃষ্টি করছে। আচ্ছা সাবু আন্টি, তুমি সাকসেসফুলি অনেক বড় বড় ডিরেক্টরের সঙ্গে কাজ করেছো, তপন বাবুর সঙ্গে কাজ করেছো, তপন সিনহা, ওই একটি ছবি করেছো। একটি ছবি। তারপরে আর তপন সিনহার ছবিতে তোমায় দেখা যায়নি কেন? জানি না, তপনদার সঙ্গে এমনিতে আমার ভীষণই নৃত্যতা ছিল। তখন অঙ্কুশ বলে ওনার ফার্স্ট ছবি ছিল, ওটা খুব ফ্লপ করেছিল। তখন আমরা অনেকে মিলে, সবাই কি করেছি জানি না, আমি, নির্মল কুমার, আমরা কিন্তু একটা পয়সাও নিইনি এই উপহার ছবিটা যখন করি। তার পরবর্তীকালে কিন্তু আর তপন দা এ করেনি। এও দেয়নি, মৃণাল সেন দেয়নি। মৃণাল সেন জীবনে প্রথম করেছিলেন আমাকে আর উত্তমকে দিয়ে রাত ভোর বলে একটা ছবি। তারপর অবশেষে বলে একটা ছবি করেছিলাম এমনি। তারপর মৃণালদার যখন কোনো ছবি ছিল না হাতে, একদিন খুব দুঃখ করছিলেন এবং বিশ্বাস করার উপর আমি এই মৃণাল বাবুকে দিয়ে প্রতিনিধি ছবি করালাম। কি অসাধারণ ছবি করেছিল তোমার ধারণা নেই। আমি করিয়েছি শুধু ওনার মুখের কথা, যে এত ভালো একটা ডিরেক্টর, সে বসে আছে। তারপর থেকে সে জীবনে আমাকে দেয়নি। আচ্ছা মাধু আন্টি, মৃণাল সেন, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, তিনজনের সঙ্গেই তোমার কাজ। এবং ফ্লোরের ডিরেক্ট করার পদ্ধতিতে মানে কেউ শান্ত, কেউ উত্তেজিত, সেটা ঋত্বিকদা ছিল। কিরকম করতেন? ঋত্বিকদা ফ্লোরে এসে প্রথমেই একে অ্যাসিস্ট্যান্টকে, অমুককে তমুককে গালাগালি করে অমুক করে একটা টেনশন তৈরি করে দিতেন। বা হয়তো ভীষণ একটা সিরিয়াস সিন আছে, তোমাকে বললো যে শোনো, তোমার সিনটা হচ্ছে এই 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 এই। তারপরে বললো কি, তখন বললেন আপনি বলেন। আচ্ছা, কি আপনি এটা পারবেন? মনে তো হয় না। চুরমার। হ্যাঁ, চেষ্টা করুন বলে মৃণাল সেন না, মৃণাল সেন দেখিয়ে দেন, বলে দেন যে এরকম করতে হবে। আর মানিক জেঠু? মানিকদা শুধু একটা রিডিং দিয়ে দেন যে এইটা এইরকম, ব্যাস। ওটাই ঢুকে যায় পুরো মাথায়, না আর কিছু দরকার হয় না। মহানগর সিনেমার অডিশন দেওয়ার জন্য ট্যাক্সি ভাড়া অফার করা হয়েছিল তোমার, তারপরে অডিশনে গিয়েছিলে। ওখান থেকে ওরা প্রোডাকশনের দুজন আসলেন, এসে বললেন যে এরকম আপনাকে সত্যজিৎ রায় ডেকে পাঠিয়েছেন। তো আমার ধারণা যে আমাকে পছন্দ হবে না। আচ্ছা, তো আমি এখান থেকে অতখানি রাস্তা যাব, 3 নম্বর লেক টেম্পল রোড,
আর আমি থাকতাম কাশীমিত্র ঘাট স্ট্রিট। তো অনেকখানি রাস্তা, ট্যাক্সি ভাড়াটাও অনেক, যাওয়া আসা। শুধু শুধু টাকাটা চলে যাবে। সে চলে যাবে। মাকে বললাম না না যাব না। মা বললো না না, যখন ডেকে পাঠিয়েছেন তখন একবার যাওয়া উচিত। উনি পছন্দ হলে নেবেন, না হলে নেবেন না, সেটা আলাদা কথা, কিন্তু যাওয়া উচিত। এইরকম কথাবার্তা বলছি যখন, তখন ওরা আবার ফিরে আসলেন। এসে তখন বলছেন আপনি ট্যাক্সি ভাড়াটা রেখে দিয়ে যাচ্ছি। আর না না ট্যাক্স, তখন লজ্জা পেয়ে গেছি। আমি বললাম না না ট্যাক্সি ভাড়া দিতে হবে না, আমি যাবই। তারপর গেলাম, যাবার পর চা, চানাচুর সব কিছুই দিলেন, খেলাম। উনি বললেন যে আমি এখন একটু বাইরে আউটডোরে যাচ্ছি, ফিরে এসে তারপরে কথা হবে। তো আমরা পাত্রপাত্রী দেখার সময় তো এরকম কথাই বলি, পরে এসে আবার ঘুরে আসবো। তো আমি সেই রকমই ভেবেছি, ঠিক আছে। পরে কিন্তু উল্টো হলো, উনি আবার ডেকে পাঠালেন, গেলাম, তখন উনি স্ক্রিপ্ট পড়লেন। তখনও বিশ্বাস করতে পারছি না যে আমিই করব। তারপর স্ক্রিপ্টটা যখন হাতে দিলেন তখন বুঝলাম যে হ্যাঁ সত্যি আমি করব। এত ভালো দুজন অভিনেত্রী, এত বড় মাপের, সেভাবে হিন্দি ছবিতে কোনোদিন কাউকে পেলাম না কেন? প্রথমত আমার বাবার একটু ছিল, তাই হ্যাঁ, মানে এত কাণ্ডের পরেও উত্তম কুমার আমার বাড়িতে সে বাথরুমে লুকিয়েছিল। হ্যাঁ, মানে এমন, তার 10টার মধ্যে গেট বন্ধ করতে হবে, তার মেয়ে যতই সে সিনেমা করুক তাকে ফিরতেই হবে। তা নাহলে যাও বাড়ির বাড়ি যাও, সে নিজে হাতে গেটে তালা লাগাবে। তার এগুলো তার মধ্যে, যার জন্য বাবার সঙ্গে আমার মাসে 15 দিন কথা থাকতো, 15 দিন কথা থাকতো না। আচ্ছা, উত্তম কুমার এই যে লুকিয়ে থাকতে হয়েছিল কেন? ওই যে 10টার পরে একদিন এসেছিল, হ্যাঁ, তারপর বেরোতে পারিনি। তারপর বাথরুমে ঢুকে বলে যে সাবু আমি এখানে। বাবাকে খুব ভয় পেত। আমি ঋষিকেশ মুখার্জির কাছ থেকে অফার পেয়েছিলাম, খুব ভালোবাসতো আমাকে গো, পাবেই, খুব ভালোবাসে আমাকে। পাবে না তো কে পাবে? তুমি বলো মাধবন। আমার ইচ্ছে ছিল না কোনোদিন, আমি খুব অল্পেতে তুষ্ট। আমি যে এখানে যা পেয়েছি আমার মনে হয় যথেষ্ট, আমি এতটা উপযুক্ত না। একটা লোকের সঙ্গেই আমি তর্কে পারিনি, তিনি হচ্ছেন রাজ কাপুর। হ্যাঁ, রাজ কাপুর বারবার বলেছেন। রাজ কাপুর অফার দিয়েছিলেন কোন ছবি? হ্যাঁ, তো মনে আছে নাম? মেরা নাম জোকার। কতদিন ওয়েট করেছিলেন তার জন্য? প্রায় 6 মাস। চিন্তা করো, মেরা নাম জোকার ছেড়ে দিয়ে আজকে অপুর সংসারে এসছেন, ভাবা যাচ্ছে না জাস্ট। এখনকার শিল্পীদের আমাদের আজকে প্রচুর অ্যাওয়ার্ড, জানেন? তখন এত অ্যাওয়ার্ড তোমরা পাওনি বা ছিলও না এত অ্যাওয়ার্ডের সংখ্যা। এ নিয়ে কোনো ক্ষোভ নেই নাকি? ওটাই আমি এই নিয়ে একটা কথা বলবো। বলো। একটা কথা হচ্ছে, বহু মানুষের বড় বড় শিল্পীর হাত ধরে এখানে এসেছি, তাদের কাছে অভিনয় শিখেছি, তাদের সঙ্গে অভিনয় করেছি, তারা তো কিচ্ছু পায়নি। দর্শকের ভালোবাসা ছাড়া কিচ্ছু পায়নি, দর্শকের হাততালি ছাড়া তারা কিচ্ছু পায়নি। কারণ আমাদের এখানে এমন কিছু ছিলই না, একমাত্র তা সেখানেও পার্সিয়ালিটি হয়েছে। যেমন হয়েছে আমার মনে হচ্ছে, আমিই তো পাইনি জীবনে যা যা পাওয়ার কথা, আমি কিচ্ছু পাইনি। আজকে জয় বিশ্বাস পেয়েছে না উত্তম কুমার পেয়েছে? উত্তম কুমারের যা এখন পাচ্ছে, দর্শক আসতে বলো, সমস্ত এ বলো, সে পেয়েছে, সেটা বেঁচে থাকতে পাইনি। আমি তোমাকে বলছি, আমার কাছে লাস্ট সে দুঃখ করে গেছে। কি বলেছে আমি সেটা বলবো না, কিন্তু আমার কাছে চোখের জল ফেলে গেছে। পায়নি সে ইন্ডাস্ট্রির থেকে এখন তার জন্য করে কি এখন এই জন্য ওনার জন্য মানুষ চোখের জল ফেলছেন। সিম্পল একটা, মানে কোন ছবি বিশ্বাসের জন্য। ছবি বিশ্বাস আজকে দেখুন তো, ছবি বিশ্বাস হোল ওয়ার্ল্ডে তার তুলনা চলে। তার কি পেয়েছে সে? এক বিয়ের তুলসী চক্রবর্তী কি পেয়েছে? কি নাম বলবো? কি সে তার স্ত্রী ডাকে দিবে মরে গেল।
সেও প্রায় না খেতে পেয়ে, এই তো আমাদের দেশ। কিন্তু একটা কথা বলবো, এখনকার আর্টিস্টরা কত পাচ্ছে, সেই দিক দিয়ে কিন্তু আমি এখানকার মুখ্যমন্ত্রীকে মানে ধন্যবাদ জানাই। আচ্ছা, কনফিডেন্টলি মাধু আন্টি, এই যে রাজনীতিতে আসা কিভাবে? সেটা তো একটাই কারণ হয়েছিল যে স্টার থিয়েটারটা পুড়ে গিয়েছিল। পুড়ে যাবার পর সেই ভদ্রলোক ওই রিসেন্টলি মারা গেলেন, রঞ্জিত পাল কাঙ্কারিয়া। উনি বলেছিলেন যে এই জায়গাটার যদি ব্যবস্থা করে দেন, সরকার যদি এই জায়গাটা দেন, স্টেজ আমি করে দেবো। তখন সুব্রতবাবু মেয়র হলেন। হ্যাঁ, সুব্রত মুখার্জি। তখন সুব্রতবাবুকে বললাম, সুব্রতবাবু আপনি যদি স্টার থিয়েটারটা করে দেন তাহলে আপনি যা বলবেন তাই করব। তখন আমি এটাই তো ভাবতে পারি যে আপনি স্টার থিয়েটার তাহলে দেখুন, দায়িত্ব নিন, এইসবই বললেন। আমি তো এই কাজেরই মানুষ। কিন্তু উনি বললেন যে আপনি যাদবপুরে দাঁড়াবেন। স্টার থিয়েটারটা কিন্তু মমতা ব্যানার্জি বলেছিলেন পিঠে হাত দিয়ে যে মাধবীদি আমি করে দেবো, সেটা কিন্তু মমতা ব্যানার্জি করে দিয়েছেন। এবার আমরা খেলবো র্যাপিড ফায়ার। আমি দেখি এই র্যাপিড ফায়ার রাউন্ডে কতটা কনফিডেন্টলি, কনসিস্টেন্টলি এবং সাকসেসফুলি আমরা উত্তর পাই। মাধু আন্টি, তোমাকে দিয়ে শুরু করছি। লুচি আলুর দম নাকি লুচি ছোলার ডাল? লুচি ছোলার ডাল। ঘুম থেকে উঠে কোনটা দেখতে পেলে সব থেকে বেশি খুশি হবে, নিজের পাওয়া পুরস্কার নাকি নিজের ছবির পোস্টার? নিজের ছবির পোস্টার। গয়না নাকি শাড়ি? শাড়ি। একা সময় কাটাতে বেশি ভালো লাগে নাকি পাড়া প্রতিবেশীদের সঙ্গে? পাড়া প্রতিবেশীদের সঙ্গে। উত্তম কুমার নাকি সৌমিত্র চট্টোপাধ্যায়? দুটোই। একটা তো হয় না, একই। মানে একটা হচ্ছে গিয়ে ইন্দ্রের পারিজাত, আর একটা হচ্ছে গোলাপ, বাদশাহী গোলাপ। তো কোনোটাই বাদ দিতে পারবো না। কোনটা কাকে বললে? এটা গোলাপটা কাকে বললে? এটা তুমিও ইন্টেলিজেন্ট কম নয়, বুঝছো? ঠিক আছে, আমরা আর কন্ট্রোভার্সির মধ্যে যাবোই না আমরা। সাবু আন্টি, এবার আসি। ইলিশ মাছের পাতুরি নাকি লাউ চিংড়ি? ইলিশ মাছের পাতুরি। আহা হা। ক্যামেরার পেছনে তুমি মিশুকে নাকি খিটখিটে? আমি সবসময় মিশুকে। ফ্ল্যাট কালচার না পাড়া কালচার? পাড়া কালচার। খেতে ভালোবাসো না খাওয়াতে? খাওয়াতে। নায়িকা সাবিত্রী চ্যাটার্জি নাকি অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জি? অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জি। উত্তম কুমার না সৌমিত্র চ্যাটার্জি? দুজনে এক। একটা বলো না। দুজনেই এক। ঠিক আছে, মাধু আন্টিকে আমার শেষ প্রশ্ন। সত্যজিৎ রায়ের সঙ্গে 3টি ছবি, তারপরে আর ছবি নেই, কেন? দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন যুগের মানুষ। স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা সকলেরই আছে, না বলবার অধিকার সকলের আছে। জবাব চাই জবাব দাও রাউন্ডে কেউ যখন কোনো প্রশ্নের উত্তর দেন না, তখন এই জিলেট গার্ড লাইফলাইন তিনি নেন। আমাদের হাতে আছে জিলেট গার্ড লাইফলাইন। এটা তুমি একটু ধরো। জিলেট গার্ড লাইফলাইন মানে হচ্ছে অডিয়েন্স থেকে কেউ একজন মাধু আন্টিকে একটি প্রশ্ন করবেন, সেই উত্তরটা কিন্তু দিতে হবে। কে করবেন? আমার নাম অলিক সরকার, আমি মানিকতলা থেকে আসছি। বাহ, অলিক বাবু বলুন। মাধুদিকে আমার একটা প্রশ্ন, যে আপনার বহু ছবি আমরা বিদেশে পুরস্কৃত এবং প্রশংসিত হয়েছে দেখেছি, কিন্তু আপনাকে কোনোদিন পুরস্কার নিতে বিদেশে যেতে দেখিনি, তার কারণটা? বিদেশে যেতে হলে অনেকগুলো টাকা লাগে, সেই হিসেবটাও করতে হয়। সিম্পল হিসেব, ওই কারণেই যাইনি। ঠিক আছে, খুব স্ট্রেট ফরওয়ার্ড উত্তর। অলিক বাবু, আপনি চলে আসুন, এদের দুজনের সঙ্গে আপনি আজকে একটা সেলফি তোলার সুযোগ পাচ্ছেন। আপনি পাচ্ছেন জিলেট গার্ডের তরফ থেকে একটা গিফট। এই হচ্ছে আপনার গিফট, এবং প্রশ্নটা করার জন্য অনেক ধন্যবাদ। এতক্ষণ এত সুন্দর উত্তর দেওয়ার জন্য জিলেট আপনাদের জানায় স্যালিউট। জিলেট নিয়ে এসছে এমন একটা প্রোডাক্ট যা দিয়ে শেভ করলে সব বাধা দূর হয়ে যায়। তাই তো আপনাদের জন্য এনেছে পারফেক্ট ইঞ্জিনিয়ার টুল জিলেট মার্ক 3, যা দিয়ে স্মুথ শেভ পাবেন খুব সহজেই। চলুন এবার আপনিও হয়ে যান আপগ্রেডেড। আমি জানি, যদিও এদিকে রাখা আছে, এই লাল শাড়িটা সাবু আন্টির বেশি পছন্দ হবে, এটুকু আমি জানি। কি ঠিক বলেছি কিনা বলো? একদম ঠিক বলেছি কিনা বলো? তোমার হাতে আগে এইটা দিচ্ছি, এ নাও।
জিলেট মার্ক 3 তরফ থেকে এই গিফট। সাবু আন্টি, তুমি এটা কার জন্য নিচ্ছ? আমার নাতির জন্য। নাতির জন্য জিলেট মার্ক 3 তরফ থেকে কার জন্য? আমার জামাইয়ের জন্য। জামাইয়ের জন্য। সংসার